বিশ্বের হৃৎপিণ্ড বলে পরিচিত স্ট্রেইট অব হরমুজ এখন স্থবির। ইরান এই জলপথ বন্ধ করে দিয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগার এবং কাতারের রাস লাফান এলএনজি টার্মিনালে আছড়ে পড়েছে ড্রোন। বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদক কাতার এনার্জি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এটি শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, এটি বিশ্ব অর্থনীতির উপর এক প্রচণ্ড আঘাত। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম এখন নিয়ন্ত্রণের বাইরে। বিশ্লেষকরা বলছেন, আমাদের হাতে সময় আছে মাত্র 15 থেকে 30 দিন। এই সময়ের মধ্যে যদি তেলের জাহাজ বন্দরে না পৌঁছায়, তবে বিশ্ব ফাইন্যান্সিয়াল মার্কেটে শুরু হবে এক অভূতপূর্ব প্রলয়। কিন্তু এই প্রলয়ের কেন্দ্রবিন্দুতে শুধুই কি মধ্যপ্রাচ্য? না, মানচিত্রের উপর চোখ বোলালে দেখবেন বিপদের লাল বাতি সবচেয়ে জোরে জ্বলছে দক্ষিণ এশিয়ার একটি বদ্বীপের উপর, যার নাম বাংলাদেশ। কেন বাংলাদেশ এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? কারণ আমরা জ্বালানির জন্য প্রায় পুরোপুরি বিদেশের মুখাপেক্ষী। 2025 সালের পরিসংখ্যানে ফিরে তাকান, বাংলাদেশ একাই 109টি এলএনজি কার্গো আমদানি করেছে, যার পেছনে খরচ হয়েছে $3.88 বিলিয়ন, আর তেলের পেছনে গেছে $6.1 বিলিয়ন। আমাদের মোট বৈদেশিক মুদ্রার 10%ই গিলে খাচ্ছে এই জ্বালানি আমদানি। এখন হিসাবটা মিলিয়ে নিন, আমাদের ফরেক্স রিজার্ভ $30 বিলিয়ন আশেপাশে। হরমুজ বন্ধ হওয়ার ফলে যদি জ্বালানির দাম আরও 35 থেকে 50% বেড়ে যায়, তবে বাংলাদেশের বার্ষিক আমদানি বিল কয়েকশো কোটি ডলার বেড়ে যাবে। 15 দিন পর যখন বর্তমান মজুদ ফুরিয়ে আসবে, তখন ডলার দিয়েও কি তেল কেনা যাবে? টাকার মান আরও কমবে, পরিবহন খরচ আকাশ ছোঁবে এবং শিল্প কারখানাগুলোতে অন্ধকারে ডুবে যাবে। এটা শুধু এনার্জি ক্রাইসিস নয়, এটি একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি। কিন্তু এই সংকট কি হুট করে আসা? উত্তর হলো না। বছরের পর বছর ধরে জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে আমদানি নির্ভর তেল, কয়লা, এলএনজি নীতি দেশকে ঋণের জালে জড়াবে। তৎকালীন সরকার সেই সতর্কবার্তাকে শুধু অগ্রাহ্যই করেননি, বরং আমদানি ভিত্তিক বিশাল সব প্রকল্পকে উন্নয়ন হিসেবে প্রচার করেছে। ফলাফল কি? আজ পাওয়ার সেক্টরে আমরা হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছি। ক্যাপাসিটি পেমেন্ট নামক এক অদ্ভুত নিয়মে বিদ্যুৎ উৎপাদন না করেও বিদেশি কোম্পানিগুলোকে আমরা বিল দিচ্ছি। বর্তমানে এলএনজি ও কয়লা আমদানিতে বছরে প্রায় $1.5 ট্রিলিয়ন খরচ হয়। আমরা শুধু আমাদের বৈদেশিক মুদ্রা হারাইনি, আমরা আমাদের এনার্জি সভেরেনিটি বা জ্বালানি সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছি। জীবাশ্ম জ্বালানির বিষাক্ত ধোঁয়া আজ আমাদের বুক চেপে ধরছে, আর আমদানির ঋণ আমাদের পকেট শূন্য করছে। এই অন্ধকার থেকে বের হওয়ার কি কোনো পথ ছিল না? অবশ্যই ছিল। কয়েক বছর আগে অল্টারনেটিভ পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বা এপিএসএমপি প্রস্তাব করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল বাংলাদেশ কিভাবে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে পারে। ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি সহ আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশেও 100% নবায়নযোগ্য জ্বালানি সম্ভব। সৌরশক্তি, বায়ুকল আর আধুনিক ফ্লোটিং সোলার বা ভাসমান সৌর বিদ্যুৎ প্রযুক্তি ব্যবহার করে চাষের জমি নষ্ট না করেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বর্তমানের প্রযুক্তিগত সক্ষমতা দিয়েই আমরা আমাদের চাহিদার 50 থেকে 70% নবায়নযোগ্য উৎস থেকে মেটাতে পারি। কিন্তু কেন সেদিন আমরা হাঁটিনি? কারণ কয়লা আর তেলের আমদানিতে যে দুর্নীতির সুযোগ আছে, সূর্যের আলোতে তা নেই। ঘড়ির কাঁটা চলছে। 15 দিন পর যখন স্টোরেজ খালি হয়ে আসবে, তখন বাংলাদেশ কোন পথে যাবে? সরকার যদি আবারও স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি কিনতে চায় কিংবা কয়লা ভিত্তিক বিদ্যুৎ বাড়ানোর চেষ্টা করে, তবে সেটি হবে আগুনের মুখে পেট্রোল ঢালার মতো। আমাদের দরকার একটি আমূল পরিবর্তন। এ খাতের দুর্নীতি কমানো, সৎ ও যোগ্য ব্যক্তিদের হাতে জ্বালানি খাতের দায়িত্ব দেওয়া এবং নবায়নযোগ্য শক্তি বাস্তবায়নের দৃঢ় সদিচ্ছা। বর্তমান সরকার যদি এখনই এপিএসএমপি মাস্টার প্ল্যান হাতে নেয়, তবেই দীর্ঘমেয়াদে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। মনে রাখবেন, 15 দিন পর থেকে যে আতঙ্ক শুরু হতে যাচ্ছে, তার দায় শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের নয়, বরং এটি আমাদের বছরের পর বছর ধরে লালন করা ভুল জ্বালানি নীতির ফসল। এখন সময় এসেছে শিক্ষা নেওয়ার, নইলে অন্ধকারের অতলে তলিয়ে যাওয়া হবে আমাদের একমাত্র পরিণতি।